সেশন হচ্ছে পেডিয়াট্রিক্স এর ক্লাস নেবেন ডক্টর হাবিবুর রহিম স্যার। স্যার আমার সাথে জয়েন করেছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করব অ্যাকুট অ্যান্ড প্রাইমারি ম্যানেজমেন্ট অফ ফ্লাড এফেক্টেড পিপল ফর পেডিয়াট্রিক্স এই ব্যাপারে সেশন নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনাকে মানে অনেক ধন্যবাদ যে আমি আসলে মানে আমি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করলাম আপনার। আমি ফাইনাল পরীক্ষার্থী, তো সেই হিসেবে স্যার বলাটা আসলে একটু odd ছিল, তো যাই হোক। তো আমি আসলে যেই যে ব্যাপারগুলো বলবো চিন্তা করছিলাম, আপনি সব কভার করে ফেলছেন। সুতরাং মানে ইনশাল্লাহ এটা খুব শর্ট একটা সেশন হবে। এবং আমার খুব ভালো লাগছে যে আরো প্রিসাইজ বা আরো সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। তো আমার মনে হচ্ছে এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো ইনশাল্লাহ আমি পেডিয়াট্রিক পার্সপেক্টিভ থেকে এই গাইডলাইনে কন্ট্রিবিউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আমার প্রেজেন্টেশন একটু শুরু করতেছি। তা আমি হচ্ছে মানে ছোটখাটো করে করার জন্য বেসিক্যালি যেটা করেছিলাম যে আমি আহ, আমার প্রেজেন্টেশনটাকে একটা পিডিএফ এ এনে মানে একটা গ্যালান্স হিসেবে তৈরি করেছি আর কি। সেটাই আমি দেখে, আমাকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাডামের কথা থেকেই শুরু করি। সব শোনা যাচ্ছে না ইমরান? জি জি, শোনাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেটা করেছিলাম যে মেডিকেল ম্যানেজমেন্টের যে টোটাল ব্যাপারটা, যে ম্যাডাম বলেছেন যে মেডিসিন পার্সপেক্টিভে মোটামুটি সেম সিনারিওটাই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ডিজিজ গুলো যেটা ছিল যে ডায়রিয়াল ডিজিজ, রেসপিরেটরি ইনফেকশন, তারপর হচ্ছে সেপ্টিসেমিয়া, স্কিন ইনফেকশন, টাইফয়েড, ডেঙ্গু, হেপাটাইটিস, হাই কমিউনিকেবল ডিজিজ, আর পরে যেটা লেটারে আসতে পারে যে ম্যালনিউট্রিশন, তারপর ওয়ার্ম ইনফেস্টেশন, জুনোটিক ডিজিজ, স্নেক বাইট, মানে অসাধারণ ভাবে টোটাল জিনিসটাই কভার হয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি পিডিয়াট্রিক পার্সপেক্টিভে আমার মতো করে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা যদি পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আলাদা করে চ্যালেঞ্জ যেটা দেখবো, সেটা প্রথম কথা হচ্ছে যে আমি যদি মানে বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করি যে প্রথম যে বাচ্চাটা এক মাসের কম বয়সের, হ্যাঁ, নিউনেট, অথবা 1 বছরের বয়সী, অথবা 1 থেকে 5 বছর, অথবা আরেকটু বড় বাচ্চা। তো 18 বছর বয়স পর্যন্ত তো শিশু। কিন্তু এই সময়টাতে যে প্রথম 1 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আসলে কনসার্নটা অনেক বেশি, বা এটা হয়তো 10 বছর পর্যন্ত যাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রথম 1 মাসের বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে তার যে ডেঞ্জার সাইন গুলো, সেগুলো আমাদেরকে কনসার্ন থাকতে হবে। বেসিক্যালি মেডিকেল ক্যাম্প যেখানে হবে, খুবই সম্ভাবনা আছে যে সেখানে খুব স্বাভাবিকভাবেই পেডিয়াট্রিক ওরিয়েন্টেড লোকজন নাই থাকতে পারে। কিন্তু যদি আপনার প্ল্যানটাই এইভাবে করেন যে পেডিয়াট্রিক ফ্যাকাল্টিরও একজন থাকলো, অন্তত ট্রেইনি, তাহলে কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো পেডিয়াট্রিক এইজ গ্রুপের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা হয় যে আমরা খুব আলাদা করে সাইন সিমটম গুলো আলাদা করতে পারি না এখানে, যেহেতু কন্টিনিউয়াস একটা পানির মধ্যে বাচ্চাদের থাকার একটা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, ইনফেকশনের রিস্কটা অনেক বেশি থাকে। এখান থেকে তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মানে রেসপিরেটরি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা জন্মের পরে হয় সেটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর এমনি যেটা হচ্ছে নিউমোনিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এই টাইপের কিছু যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কমন কি কি ফিচার থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার বাচ্চা লেথার্জি থাকবে, তার যে রিফ্লেক্স অ্যাক্টিভিটি, এই নর্মাল নড়াচড়া, সেটা থাকবে না। তার হচ্ছে বুকের দুধ সে টেনে খেতে পারছে না, তার কনভালশন থাকতে পারে, তার হাইপোথার্মিয়া আর হাইপারথার্মিয়া থাকতে পারে। তো এই টাইপের কন্ডিশন গুলো যদি থাকে, আপনি বুঝতে পারবেন যে না, বাচ্চার কন্ডিশন ভালো না। এবং এক্ষেত্রে আমরা যদি এক্সক্লুড করতে না পারি যেটা কি সেপসিস কিনা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যান্টিবায়োটিক এনশিওর করতে হবে। বুঝতে পারছেন? তো একটা বাচ্চা নর্মালি আমার কাছে আসলো, তার কাছে নর্মাল সর্দি কাশি বা এই টাইপের আছে, বাচ্চা মোটামুটি প্লেফুল আছে, তার তেমন কোনো জ্বর নাই বা তেমন ইস্যু নাই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমি তাকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন চিন্তা করলে, আমরা হয়তো সেটা ব্রঙ্কাইটিস বা এই টাইপের কিছু হতে পারে, আমরা তখন হয়তো অ্যান্টিবায়োটিক ছাড়া অবজার্ভ করতে পারি প্যারাসিটামল দিয়ে। কিন্তু এই সিচুয়েশনটাতে আমরা ধরেই নিচ্ছি যে পরিবেশটা খুবই নোংরা, একটা খুব বাজে একটা অবস্থা সে আছে। সুতরাং এখানে কিছু কিছু ক্ষেত্রে আই থিঙ্ক যে ওভার ট্রিটমেন্ট ইজ বেটার দেন আন্ডার ট্রিটমেন্ট। সুতরাং আপনি যদি দেখেন যে তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবাবিলিটি আছে, আপনার একটা অ্যান্টিবায়োটিক চয়েস করলে ভালো হবে। এর সাথে তার যে অন্য যে সাপোর্ট গুলো, সেগুলো আপনাকে দিতে হবে। এবং দেওয়ার ক্ষেত্রে এই বাচ্চাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার খুব ভালো করে ফলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে TABCG,
এই মানে মূলত তো আপনারা জানেন যে এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, আমরা আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে টি ফর টেম্পারেচার আর জি ফর গ্লুকোজ। তো আমরা হচ্ছে যখনই একটা বাচ্চাকে সিক দেখি, তখন আমরা হচ্ছে আসার পরে তার টেম্পারেচারটা, স্পেশালি যদি নিউনাটাল এজ গ্রুপের হয়, তাহলে তার বডিতে হাইপোথার্মিয়া আছে কিনা। বা এই টাইপের সিচুয়েশন এই বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন, সে তো মাকে বলতে পারবে না যে মা আমার শীত লাগছে। সুতরাং এই সময় হাইপোথার্মিয়ার কারণে বাচ্চাটা, জাস্ট আপনি জানেন, আমি একটু ছোট্ট করে কনসিকুয়েন্সটা বলি। একটা বাচ্চার যখন হাইপোথার্মিয়া হয়, তখন হচ্ছে তার বডিতে হাইপোপারফিউশন হওয়া শুরু করে, কারণ পেরিফেরাল ভাসোকনস্ট্রিকশন হয়। এবং এই হাইপোপারফিউশন থেকে পরবর্তীতে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, এখান থেকে মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে, ইভেন এখান থেকে আপনার বাচ্চাটা মারা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই সময়টাতে আপনি যদি আপনার কাছে আসে, আপনি দেখবেন যে অবশ্যই যে আপনি তো একটা সিক বাচ্চা, ছোট একটা বাচ্চাকে ম্যানেজ করবেন, কিন্তু তার প্রবলেম শোনার আগেও তার এই প্রবলেম ব্যাপারগুলো আপনাকে এই ব্যাপারগুলো নোটিস করতে হবে, যে বাচ্চাটার হাইপোথার্মিয়ার কোনো ইস্যু হচ্ছে কিনা। হইতে পারে যথেষ্ট কাপড় চোপড় তারা অ্যারেঞ্জ করতে পারে নাই, হ্যাঁ, অথবা যে কাপড়টাতে ছিল হয়তো বাচ্চাটা প্রস্রাব করে দিচ্ছে, কিন্তু চেঞ্জ করার মতো যথেষ্ট কাপড় নাই, তাইলে কিন্তু এখান থেকে তার একটা বিপদ হতে পারে। হ্যাঁ, তো এরকম ইস্যু গুলো যদি হয়, তারপর টেম্পারেচারটা দেখবেন। এয়ারও এর ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাদের নর্মালি সিক্রেশন হয়, এবং এই সিক্রেশনটা আপনার হচ্ছে, সে যদি খুব বন্ধ হয়ে থাকে, তো নর্মাল পরিবেশে যখন থাকে তার তো সেটা কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকে, তখন এই ব্যাপারগুলো তার মা নোটিস করতে পারে। এই ইমার্জেন্সি ক্ষেত্রে হতে পারে যে তার এই এক্সেসিভ সিক্রেশন হচ্ছে বা ইনফেকশন বা বিভিন্ন কারণ, তখন তার এই সিক্রেশনটা যাতে সে অর্থাৎ নাক বন্ধ হয়ে আছে, তো নর্সল ড্রপ বা এগুলা কিছু দিয়ে নাকটা পরিষ্কার করে দেয়। ব্রিদিং, যে তার হচ্ছে আমার নোটিস করতে হবে যে তার ব্রিদিং এর ব্যাপারটা ঠিক মতো আছে কিনা। কিরকম, যে আমরা যদি একটু দেখি যে একটা বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস হইলে সেক্ষেত্রে আমরা কি কি সাইন সিমটম দেখতে পারি। তো এখানে আমি খুব সহজে একটা কথা বলে দিই, আপনারা একটু, আমি হয়তো নোট একটা অ্যাড করে দিব না, সেটা ডাউন সিনড্রোম, ডাউন স্কোর। হ্যাঁ, DOWNES, ডাউন স্কোর। এটাতে আমরা কয়েকটা প্যারামিটার দেখি, একটা হচ্ছে বাচ্চাটা সায়ানোস্ট কিনা। হ্যাঁ, আমরা তো ওখানে নর্মালি অক্সিজেন তো শুরুতে আসার পর দিচ্ছি না, রাইট দ্যাট মোমেন্ট আমি যদি দেখি বাচ্চাটা সায়ানোস্ট, তাহলে এটা কিন্তু খুব ব্যাড একটা সাইন। তারপরে হচ্ছে তার চেস্ট রিট্রাকশন, যে তার বুকের যে খাঁচাটা আছে, সেই বুকের খাঁচাটা হচ্ছে দেবে দেবে যাচ্ছে, এই টাইপের সিচুয়েশন যদি থাকে, সেটা হচ্ছে আপনার আহ খুবই নেগেটিভ সাইন। তারপরে হচ্ছে তার যদি একটা বুকের ভিতরে, মুখে পোকানোর মতো আওয়াজ হয়, ঘর ঘর টাইপের একটা আওয়াজ হয়, বাচ্চাটা পোকাচ্ছে, এটা বেসিকলি যে কারণে হয়, সে যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তখন তার ইয়াটা চাচ্ছে, তার ফুসফুসের শ্বাসটা সে ধরে রাখতে চাচ্ছে, এই এপিগ্লটিসটা তখন চেষ্টা করে যে তার শ্বাসটা নিঃশ্বাস প্রশ্বাসের সময় যাতে ছেড়ে দিতে না পারে। তো এই কারণে গ্রান্টিংটা হয়, এরকম পোকাচ্ছে বাচ্চাটা, তার বুকের খাঁচা দেবে যাচ্ছে, তার সাইনোসিস হচ্ছে, অথবা তার শ্বাসের হারটা যদি প্রথম 1 মাসের মধ্যে হয় তাহলে 60-এর বেশি যদি হয়, আর যদি এর পরের সময়টাতে হয় তাহলে হচ্ছে 50, বা 1 বছরের পরে হলে সেটা হচ্ছে 30। এই টাইপের যদি মানে শ্বাসের হারটা যদি তখন বেশি থাকে, ম্যাডাম কাপ 65-এর যে কথাটা বলেছেন, তো এটা হচ্ছে মোটামুটি একটু বড় মানুষের ক্ষেত্রে ইয়ে করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি হারটা হচ্ছে আলাদা। আমি রেটটা আপনাদেরকে আসলে উল্লেখ করে দেবো, আমরা ফার্দার যে পিডিএফটা আপনাদেরকে দিব। এরপরে আপনার হচ্ছে, যদি এটা ছাড়াও বাচ্চার হচ্ছে চেস্টে, এই ম্যাডাম এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আপনি সবাইকে হয়তো অস্কালটেট করতে পারবেন না, কিন্তু যেই বাচ্চাটা সিক বা আপনার মনে হচ্ছে তার একটা এক্সট্রা কেয়ার লাগবে, আপনার কাছে যেহেতু কোনো ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি নাই, সুতরাং অবশ্যই আপনাকে তাকে খুব ভালো করে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, কারণ আপনার দেখার উপরে হয়তোবা এই বাচ্চাটার জীবন বা মৃত্যু নির্ভর করতেছে। ঠিক আছে, তো সুতরাং তার ক্ষেত্রে আপনি দেখবেন যে তার যে লাংস এর ভিতরে যথেষ্ট পরিমাণ বাতাস ঢুকতেছে কিনা, মানে এয়ার এন্ট্রি। হ্যাঁ, তো এই যে 5টা প্যারামিটার বললাম ডাউন স্কোর, এটাতে যদি হচ্ছে কারো ডাউন স্কোর যদি 4-এর বেশি থাকে, তাহলে তার অবভিয়াসলি তার হচ্ছে রেসপিরেটরি সাপোর্ট লাগবে, সিপ্যাপ সাপোর্ট লাগবে। তার যদি এটা 7-এর বেশি থাকে, তাহলে তো ইমপেন্ডিং রেসপিরেটরি ফেলিওর, এই মুহূর্তে থাকে বাচ্চাটাকে হয়তো মেকানিক্যাল ভেন্টিলেটরে দেওয়া লাগবে, এরকম বাচ্চা আপনি পেতেই পারেন। আর যদি এর চেয়ে একটু কম থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস তার থাকে, তখন আপনি হচ্ছে তাকে হয়তো সাপোর্টিভ অক্সিজেন দিলেন। হ্যাঁ, প্লাস হচ্ছে তাকে আনুষঙ্গিক সাপোর্টটা দিবেন। এই ক্ষেত্রে আমাদের যে আইএমসিআই গাইডলাইনটা, সেটা আপনারা চাইলে ফলো করতে পারেন, এটা সবার কাছে অ্যাভেলেবল আছে। তো আপনার এক্ষেত্রে জাস্ট যেটা খেয়াল রাখবেন, যদি একটা বাচ্চাকে আমি ডাউট ফিল করি
তাহলে আমি কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে, এটা প্রথম কথা। আর যদি এই বাচ্চাটা খারাপ থাকে, তাকে আমি রেফার করে দিতে হচ্ছে, তো দেওয়ার ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে তার যাতে এই টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এবং তার ব্লাড গ্লুকোজ, এই ব্যাপারগুলো যাতে আমি এনশিওর করি। সার্কুলেশনের ব্যাপারে যেটা বলি, বাচ্চাদের ক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয়, এমন হইতে পারে তার জন্য অ্যাভেলেবল, বাচ্চারা তো আসলে সবসময় খেতে চায় না। এখন ধরেন আপনি একটা ছোট বাচ্চা, যে হচ্ছে হয়তো ঠিকমতো মায়ের দুধ পাচ্ছে না, তো তার মায়েরই খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে বাচ্চারা কিন্তু ডিহাইড্রেশনের কারণে তার শকে চলে যাইতে পারে। সুতরাং আপনি তার পালসটা দেখতে হবে, তার হচ্ছে হার্ট রেটটা শুনতে হবে। নর্মালি একটা নিউবর্ন বাচ্চার ক্ষেত্রে হার্ট রেটটা হচ্ছে 120 থেকে 160। এখন আপনি ধরেন যে এইটাকে একটু ধরেন যদি ব্রডার স্পেকট্রামে দেখেন যে আর একটু বড় বাচ্চা, তাইলেও মোটামুটি হার্ট রেটটা 100 কাছাকাছি থাকবে। এখন আপনি দেখলেন যে তার হার্ট রেট অনেক বেশি, তার পালস ভলিউমটা পুর, বাচ্চাটা হয়তো কিছুটা সোয়েটিং আছে, বাচ্চাটা একটু লেথার্জিক, মানে প্যালপিটেশন হচ্ছে, তাহলে কিন্তু বাচ্চাটা শকে থাকতে পারে। সুতরাং আমরা হয়তো জাস্ট তার একটা প্রবলেম শুনে আমরা তাকে তো ওষুধ দিয়ে দিলাম, কিন্তু বাচ্চাটা শকের কারণে, শক মানে তো বুঝতেছি আমরা, ম্যাডাম শকের ব্যাপারে বলেছে, তো শকের ব্যাপারটা যদি আমি এনশিওর না করি, তাহলে হয়তোবা বাচ্চাটা এক্সপায়ার করবে। হ্যাঁ, আমি চোখের সামনে দেখে কিন্তু বুঝতে পারতেছি না, কিন্তু বুঝতে হবে যে এই বাচ্চাটা আমার কাছে যখন চলেও যাবে, তখনও কিন্তু সে হয়তো খুব ভালো একটা এনভায়রনমেন্টে থাকবে না, তার খাওয়ার প্রবলেম হচ্ছে। একটা বাচ্চার কতটুকু ফ্লুইড প্রতিদিন লাগে এটা তো আমরা জানি, তাই না? যে ধরেন যদি একটা বাচ্চার ওজন হয় 10 কেজি, তাহলে তার প্রথম 10 কেজির জন্য হেগার্স মেথড বলে, এটাকে হলিডে স্ট্যাগার মেথড। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার প্রথম 10 কেজির জন্য আমার প্রতি কেজির জন্য 100 ml করে, এরপরের 15 কেজি 5 কেজির জন্য হচ্ছে 50 ml, এরপরের থেকে এরপরে 10 কেজির জন্য 50 ml, আর এরপরে 20 কেজির পরে যা হবে তার জন্য প্রতি কেজির জন্য 20 ml করে আপনার হচ্ছে ফ্লুইড দিতে হবে। তাহলে আমার ধরেন একটা বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি, তার মানে তার প্রতিদিন 500 ml পরিমাণ ফ্লুইড খাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে সব মিলে সে হয়তো 200-300 ml পাচ্ছে। তাহলে তার আমরা কিভাবে বুঝবো যে সে বুকের দুধ পাচ্ছে না বা তার হাইড্রেশনের প্রবলেম হচ্ছে? আমরা তখন দেখবো যে বাচ্চাটার চোখগুলো সানকেন হয়ে আছে। তার যদি একদম ছোট বাচ্চা হয়, তার ক্ষেত্রে মাথার যে ফন্টানেলটা, সেই ফন্টানেলটা হচ্ছে আপনার ফন্টানেলটা হচ্ছে এখানে দেবে থাকতে পারে, তার চোখ, জিহ্বা, মুখ শুকিয়ে, মানে ডিহাইড্রেশনের যে ফিচার গুলো সেগুলো থাকতে, আমি স্কিন পিঞ্চ করে দেখলাম যে স্কিনটা হচ্ছে স্লোলি যাচ্ছে। তার ইউরিন আউটপুট হচ্ছে আপনার কম থাকবে। ইউজুয়ালি একটা বাচ্চা, সুস্থ বাচ্চা 6 বারের বেশি প্রস্রাব করে, তো সেখানে যদি সে প্রস্রাব কম করতেছে, তো সুতরাং আপনার কাছে কিন্তু সুযোগ আছে যে আপনি দেখতে পারবেন অন্তত তার সার্কুলেশনটা হ্যাম্পার্ড হচ্ছে কিনা। সুতরাং যদি এই টাইপের ইস্যু হয়, তাহলে আপনি হয়তো প্রথমে কাউন্সেলিং করলেন মাকে, যে সে বুকের দুধ দিতে পারতেছে কিনা, বা তার যে সত্যি তার কেয়ার গিভার আছে কিনা যে বুকের দুধ খাওয়াতে পারবে। যদি সিচুয়েশনটা এরকম না থাকে, তাহলে কিন্তু আপনার ডোনারের মিল্ক ম্যানেজ করে এই ব্যাপারটা সলভ করতে হবে। তার যদি ডিহাইড্রেশন বেশি থাকে, তাহলে কিন্তু তাকে আমার আইভি ফ্লুইড দিয়ে হলেও ম্যানেজ করতে হবে। অ্যান্টিবায়োটিকের যে ব্যাপারটা বলছিলাম, যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই যদি রেফারও করি, আমাকে প্রাইমারি ডোজ অ্যান্টিবায়োটিকটা দিয়ে তারপরে তাকে দিতে হবে। আর যে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেসটা অনেক বেশি, সেক্ষেত্রে তাকে অন্তত দেওয়ার সময় আমার হয়তো ক্যাম্পের মধ্যে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার আছে একটা বা দুইটা, আমি দিয়ে দিতে পারবো না। তো সুতরাং আমি তারা যদি বলি যে আপনি একটু এমনি এমনি করে যান, সেই নৌকাতে করে এই করে ক্যাম্পাস, মানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে যেতে বাচ্চাটা মারা যাবে। সুতরাং আপনি দরকার হলে ওই সময় অক্সিজেন সাপোর্টটা দিয়ে, তারপরে হচ্ছে একটা ইমার্জেন্সি রেসপন্স টিম দিয়ে বাচ্চাটাকে রেফার করার ব্যবস্থা করেন। হয়তো আপনার হাতে এই বাচ্চাটার জীবনটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এটা বললাম আমি হচ্ছে টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দুইটা বললাম। আর জি ফর গ্লুকোজ, যে বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা। আর বাচ্চাদের কিন্তু গ্লুকোজের যে স্টোরেজটা, সেটা কিন্তু টোটালি মানে অন্যদের মানে বড় মানুষের মতো এত স্টেবল না। শুধু এমনও হইতে পারে যে বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে। সুতরাং যেই বাচ্চাগুলো আপনি সিক দেখবেন, তার ক্ষেত্রে হচ্ছে এই ফ্যাক্টস গুলোতে আপনি অবশ্যই যেতে হবে। অর্থাৎ আপনি ট্রিটমেন্টে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার হয়তো ডিজিজ ওয়াইজ আপনার হচ্ছে অ্যাপ্রোচটা ইয়া হবে, কিন্তু আপনাকে প্রথমেই দেখতে হবে বাচ্চাটা ভাইটালি স্টেবল আছে কিনা, তারপরে হচ্ছে ফার্দার ইস্যু। এখন যদি ডায়রিয়া রিলেটেড যেটা বলি, ম্যাডাম বলে দিচ্ছি যে আমাদের ওর স্যালাইন দিতে হবে। আমার যদি মাইল্ড ডিহাইড্রেশন থাকে, আমি হয়তো ওরাল ফ্লুইডে থাকলাম। যদি মডারেট ডিহাইড্রেশন থাকে, সেক্ষেত্রে হয়তো আমি ওরালি 75 ml/kg করে ফ্লুইড দেওয়ার চেষ্টা করবো। কিন্তু যদি আইভি ফ্লুইড লাগে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হবে। ইভেন এইসব কন্ডিশনে আমাকে যদি রেফার করতে হয়, তাহলে আমি যদি ফুলি দেওয়া অবস্থায় রেফারটা করতে হবে। এখন আপনি হয়তো পেশেন্টকে বললেন যে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু এই ব্যাপারটা এমনও হইতে পারে
যে ধরেন সেই যে লোকটা যাবে তার হচ্ছে এই যে জায়গাটা বোটটা ম্যানেজ করা, নৌকা ম্যানেজ করার মতো টাকা নাই, অথবা তার আরো ফ্যামিলি মেম্বার আছে, আর এই বাচ্চারা নিয়ে কনসার্ন দেখানোর মতো টাইম না। সুতরাং আপনাকে কিন্তু আমি এখন মুখে কথা বলছি, স্ক্রিনটা সরাই রাখছি যেহেতু কথা বলতেছি, আর পিডিএফ তো আপনাদেরকে দিব। তো যেটা বলছিলাম যে আপনাকে কিন্তু এটা এনশিওর করতে হবে যে ওই সময় বাচ্চার যে অ্যাটেন্ডেন্ট, এবং এইসব প্রবলেম যেটা হয়, হয়তো আরেকজন নিয়ে আসছে, সে হয়তো বাচ্চার চাচি বা খালা, সে হয়তো বুঝতেছে না ব্যাপারটা যে আসলে কন্ডিশনটা কত খারাপ, সে গিয়ে বলছে বাচ্চা এরকম, বাসায় গিয়ে মানে ক্যাম্পে গিয়ে বলছে যে বাচ্চারা হাসপাতালে ভর্তি করতে বলতেছে, বলছে এখন কি টাইম আছে। তো এই টাইপের সিচুয়েশন গুলো আসতে পারে। সুতরাং আপনাকে একদম বুঝায় যে এক্সাক্ট তার গার্ডিয়ানটা কি, তাকে এই ব্যাপারগুলো বুঝিয়ে তারপরে বলতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা তাহলে এখানে তো ডায়রিয়ার অ্যাপ্রোচ বা এগুলোতে আমি আর চাচ্ছি না, যেহেতু হচ্ছে কোনো ফ্লুইড রিসাসিটেশন বা এই সে, তা এই ব্যাপারগুলো আমি একটু সামারাইজ করে রেখেছিলাম। আমি মনে করি ম্যাডামের ইয়াটা দেখলেই মোর দ্যান ইনাফ। আমার পক্ষ থেকে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা তো অবশ্যই পিডিএফটা দিব, সাথে যে বাচ্চাদেরকে প্রেসক্রাইব করার জন্য আপনার যেই ডোজিংটা লাগবে, এই কমন ড্রাগ গুলোর একটা ডোজ শিডিউল আমি ইনশাআল্লাহ আপনাদেরকে করে দিব, তাহলে এটা আপনাদের জন্য হেল্প হবে আশা করি। আচ্ছা, এখন বাচ্চার যদি মেনিনজাইটিস হয়, বা নর্মালি একটা জিনিস মাথায় রাখবেন, নর্মালি যদি ওই এলাকায় আপনার বন্যা না থাকতো, তাহলেও কিন্তু ওখানে কিছু মানুষ আপনার হচ্ছে অসুস্থ হইতো, তাই না? তো ওই বাচ্চাদের মধ্যে কেউ কেউ হয়তো আবহাওয়া চেঞ্জের কারণে জ্বর বা নিউমোনিয়া বা এই সিচুয়েশন গুলো হইতে পারতো। তো এখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে খুব রিস্কি একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওদেরকে যদি আমি প্রপারলি ট্রিট না করি, তাহলে একটা সিম্পল একটা সেপসিস থেকে বা একটা ইনফেকশন থেকে সেপ্টিসেমিয়া হয়ে সেখান থেকে কিন্তু মেনিনজাইটিস হয়ে যেতে পারে। সুতরাং আমি জাস্ট হচ্ছে এই ব্যাপারটা এইভাবে ডিল করব, যাতে যেই বাচ্চাটাই সিক, তার ক্ষেত্রে যাতে তার অ্যান্টিবায়োটিকের যে কভারেজ দেয়, এটা যদি পার্শিয়ালি ট্রিটেড না হয়। আমাদের দেখা বেশ কয়েকটা ঘটনা যে একটা বাচ্চা হয়তো প্রপারলি ট্রিটেড হয় নাই, অ্যান্টিবায়োটিক পায় নাই, পরবর্তীতে তার মেনিনজাইটিস হয়ে বাচ্চাটা একদম আহ, অনেক মানে লাইফ টাইমের জন্য সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আপনি ক্যাম্পে খুব বেশি কিছু করতে পারবেন না, আপনি ক্যাম্পে আসবেন, আসলে বাচ্চাটাকে এই যে TABCG সাপোর্টটা দিবেন, তাকে একটা অ্যান্টিবায়োটিক দিবেন, একটা ফ্লুইড এনশিওর করবেন, বাচ্চাটা শকে নাই এটা এনশিওর করে বাচ্চাটাকে একটা প্রপার চ্যানেলের মাধ্যমে তাকে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিবেন। আর যদি বেটার, যদি সম্ভব হয়, সেক্ষেত্রে হচ্ছে এই সিক পেশেন্ট, একটা বয়স্ক মানুষ হোক বা ছোট মানুষ হোক, তাদের ক্ষেত্রে আপনার একটা ডাটা বেস মেনটেন করবেন, যে এই ব্যক্তিগুলা হয়তো আমার এখানে 200 মানুষ সার্ভিস নিয়েছে, এই 10টা মানুষ হচ্ছে সিক, তাদের ক্ষেত্রে তাদের ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, একটু কষ্ট করে ফলো আপ করার চেষ্টা করবেন যে এই যে বলছিলাম সে ট্রিটমেন্টটা নিল কিনা, অথবা ইনশিওর করলো কিনা। আমার মনে হয় মানে আমরা ক্যাম্পে তো যাই অবশ্যই ত্যাগের একটা মানসিকতা নিয়ে, কিন্তু এই যে সাস্টেইনেবল জিনিসটা যদি নিয়ে আসা যায়, তাহলে সেটা খুবই ভালো। আচ্ছা, স্কিন ইনফেকশনের ক্ষেত্রে আমি হচ্ছে ছোট করে একটা আরেকটা পিডিএফ বানিয়েছি, তো সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যে আপনি নর্মালি হচ্ছে কোনটা স্ক্যাবিস অথবা কোনটা হচ্ছে ইনফেক্টিভো বা আদার ইনফেকশন, কোনটার ক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট দেবেন, এই টাইপের ছোটখাটো কিছু জিনিসপত্র আমি রেডি করছি ছবি সহ, এটা ইনশাল্লাহ আপনাকে দিব। আর এন্টেরিক ফিভার, এটার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি ইনজেক্টেবল ড্রাগ লাগবে বা সামহাও, এগুলোর ক্ষেত্রে আসলে আলটিমেটলি আমরা যাবো আর কি। আর চোখের ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যদি কনজাংটিভাইটিস হয়, তাহলে আমাদের খুব কমন একটা ট্রেন্ড থাকে, সেটা হচ্ছে যে আমরা একটা আই ড্রপ দিয়ে দিই, হয়তো একটা অক্সিফ্লক্সাসিন একটা ড্রপ একটা দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে বলি যে, ঠিক আছে, আহ, আহ, সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন কারণে আপনার ইয়াটা হইতে পারে। তো আপনারা হচ্ছে তাকে আই ড্রপটা দিবেন, এবং তাকে অন্তত সাজেস্ট করবেন যে অন্তত 2-3 দিনের মধ্যে যদি না কমে যায়, তাহলে যাতে অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা পরে একটু ভালো জায়গায় সাপোর্টটা নেয়, কারণ এখান থেকে কর্নিয়াল আলসারেশন বা অন্যান্য জটিলতা হয়ে এখান থেকে মানে ব্যাপারটা ডিটোরিয়েট করতে পারে। কমিউনিকেবল ডিজিজের ইস্যু যেটা হচ্ছে যে ওখানে খুব গাদাগাদি করে হয়তো একটা ছোটখাটো বা পরিসরের মধ্যে আপনাকে মানে বেশি বাচ্চাদেরকে থাকতে হচ্ছে, বা এক্ষেত্রে ওদের যে কমিউনিকেবল ডিজিজ গুলো, যেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলেন বা ডায়রিয়া বলেন, এমন যেমন আসা স্কিন ইনফেকশন, মিজেলস হইতে পারে, তা এই ব্যাপারগুলা তখন খুবই জটিলতা তৈরি করতে পারে। তো সুতরাং এক্ষেত্রে যে মানে যদি কাউকে আপনি দেখেন যে কারো মিজেলস বা এই টাইপের কিছু আছে, তাহলে তাকে এইটা একটু কাউন্সিলিং করে বুঝাই দিতে হবে, যাতে এমন ভাবে রাখা যাতে অন্য বাচ্চার ক্ষেত্রে সাপোর্টটা না হয়। আর তার ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হবে, এটা আমি পিডিএফটা উল্লেখ করে সেটা আপনার পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে, সব তো যারা বন্যায় আক্রান্ত হয়েছে, তারা সবাই তো আসলে ফিনান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট ছিল না।
তো এক্ষেত্রে তাদেরই একটা রিস্ক হয়ে যাচ্ছে যে বাচ্চাকে ঠিক মতো সে নিউট্রিশনটা সাপ্লাই করতে পারছে কিনা। আর যে হচ্ছে গরিব মানুষ, তার তো ব্যাপারটা আলাদাই। তো সুতরাং এই ক্ষেত্রে তার নিউট্রিশনাল সাপোর্টটা সে ঠিক মতো পাচ্ছে কিনা, আর যদি এর মধ্যে দরকার লাগে যে তার হচ্ছে এক্সট্রা একটু সাপোর্ট, ক্যাম্পের মধ্যে আপনারা ফর্মুলা ফিড বা এই টাইপের জিনিসপত্রগুলো এনশিওর করতে পারেন চাইলে। তাহলে হচ্ছে বাচ্চাগুলোর নিউট্রিশনটা যাতে কোনোভাবেই আনা হয়, এবং ওদেরকে খুব করে বলবেন, ওনারা যদিও কোনো কারণে মানে ফুটা পানি খেতে নাও পারে, কিন্তু বাচ্চাটাও ক্ষেত্রে যাতে ওরা কিছুটা পানি হলেও সেভ করে সেফ পানিটাই বাচ্চাদেরকে দেয়। হ্যাঁ, আর এই যে ওয়ার্ম ইনফেস্টেশন বা এই এই ব্যাপারগুলো কিন্তু হয়তো আর একটু বড় কাজ করার সুযোগ থাকবে। আর র্যাবিস বা এগুলো একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে হবে না, কিন্তু একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যে সাপের কামড় অথবা এই কুকুরের কামড়, এই ব্যাপারগুলো আসতে পারে। ম্যাডাম এগুলো নিয়ে কথাবার্তা বলেছেন। তা আমি আরেকটু ব্যাপার একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে যারা বন্যায় ডুবে যাচ্ছে, মানে ড্রাউনিং যে ইস্যুটা, এক্ষেত্রে আপনার প্রচুর পেশেন্ট আপনি এখানে পাবেন, যারা হচ্ছে হয়তো বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি এটা আরো বেশি পাবেন, যে বন্যায় ডুবে যাওয়ার মতো একটা সিচুয়েশন। এখানে আপনারা কোনোভাবে কি পেশেন্টকে এই হেলথ এডুকেশনটা দিতে পারবেন কিনা, বা কোনো সুযোগ আছে কিনা, বা কোনো টিম এভাবে রেস্কিউ টিম আপনারা করতে পারবেন কিনা আমি জানি না। যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে ওদেরকে একটু হেলথ এডুকেশনটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি ছোট করে একটু মানে বাচ্চা ডুবে যাওয়ার ক্ষেত্রে বসে রেস্কিউ করার ব্যাপারটা আমি ভাবলাম একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে যখন কাউকে দেখতেছেন সে ডুবে যাচ্ছে, আপনার তো তাকে সেভ করা দরকার, কিন্তু খেয়াল রাখতে হবে যে হয়তো পানির স্রোতটা এত বেশি, তারে বাঁচাইতে গেলে আপনি সহ মারা যাবেন। তো সুতরাং এই ক্ষেত্রে এটা উচিত হবে না যে আপনি ঝাঁপ দিয়ে পড়ে যাবেন। সুতরাং আপনি কেউ যদি রেস্কিউ করতে হয়, তাহলে আপনি অবশ্যই তাকে চেষ্টা করবেন রেস্কিউ করার, কিন্তু এর আগে দেখবেন যে আপনি করতে গেলে আপনি পারবেন কিনা ব্যাপারটা আসলে, নাকি আপনার রেস্কিউ করার জন্য অন্য মানুষের আবার ঝামেলায় পড়ে যেতে হয়। তো সুতরাং এটা এনশিওর করা, যখন বাচ্চার ওই লোকটাকে বা মানুষটাকে আপনি হচ্ছে পানি থেকে মানে তখন নিয়ে আসবেন, তুলে আনার চেষ্টা করতে হবে, অথবা অন্তত একটু একটা একটা জায়গায় আনতে হবে যেখানে তাকে অন্তত একটু শোয়ানো যায় বা কিছু করানো যায়। এই সময় তাকে একদম অনেক চাপাচাপি করে দূর থেকে পানি বের করার চেষ্টা না করে তাকে একটু সিস্টেমেটিক্যালি গেলে হয়তো এটাতে সে উপকৃত হতে পারে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে এই মানুষটা, তাকে যখন আপনি আনলেন, আনার পরে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা তার মানে রেসপন্সিভনেসটা দেখি, কিন্তু আমাদের তার হাইপোথার্মিয়া ইস্যুটা মাথায় থাকে না। এই জন্য যেটা করবেন, তাকে একটু গরম দেওয়ার চেষ্টা করবেন। হইতে পারে যে তার ভিজা কাপড় গুলো খুলে ফেললেন, বা তাকে একটা যদি সুযোগ থাকে তাহলে একটা শুকনা কাপড় দিয়ে একটু ঢেকে দিলে হাইপোথার্মিয়া না হয়। রাইট দ্যাট মোমেন্ট আপনি চেক করে দেখবেন যে তার রেসপন্সিভনেসটা কেমন আছে, কি আসলে জ্ঞান আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দ্রুত তাকে চেক করতে শুরু করে দিবেন যে তার হার্ট চলতেছে কিনা, তার রেসপিরেশন ঠিক আছে কিনা। ওই সময় আপনি হচ্ছে শাউট ফর হেল্প, যে আপনি চেষ্টা করবেন না যে আমি একলা একলা সেভ করে ফেলবো, এটা সম্ভব না। সুতরাং আপনি এর মধ্যে লোক জড়ো করে ফেলার চেষ্টা করবেন যাতে কেউ এসে আপনার হেল্প করতে পারে। আর এর মধ্যে আপনি পেশেন্টকে ওয়ার্ম রাখলেন, আপনি দেখলেন যে তার হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন ঠিক আছে কিনা। যদি এয়ারওয়ের ব্যাপারে আমরা একটু দেখবো যে তার নিউট্রাল পজিশনে ঘাটটা যাতে এক্সটেন্ডেড করে এমন ভাবে রাখা যায়, আপনি ক্ষেত্রে একটু ভিডিও দেখে নিন যে এয়ারওয়েটা যাতে ঠিক মতো প্যাটার্ন থাকে। তারপরে কোনো ময়লা টয়লা বা এই যে কচুরি পানা এগুলো ঢুকে গিয়ে তার ব্রিদিং এর যে ইয়াটা ব্লক হয়ে গেছে কিনা, আমার কাদা মাটি ঢুকে তার রেসপিরেটরি ট্র্যাক্টটা ওপেন আছে কিনা এটা খেয়াল করবেন। এবং যদি না হয়, এই ব্যাপারগুলো কি করতে হয় একটু পরে বলতেছি। আর হচ্ছে সার্কুলেশন, যে তার হার্টটা কি সচল আছে কিনা বা তার অ্যাসোসিয়েটেড সাপোর্টটা আছে কিনা। যদি দেখেন যে তার হার্ট নাই, তাহলে হচ্ছে তাকে সিপিআর দিতে হবে। ঠিক আছে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এইটুকু ভাই আপনার মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশন নিয়ে আপনার ক্যাম্পেই চলে আসতে পারে। আর আপনি তো বলতে পারেন না যেটা আমার সিলেবাস, আমি এখনই এটা করি, আপনার প্রিপারেশন নাই যে আমি সিপিআর দিব। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনার সিপিআর এর ক্ষেত্রে আপনি বড়দের ক্ষেত্রেও হোক, খুব ব্যাপারটা হয়তো খুব রাফ, অনেস্টলি স্পিকিং সিপিআর জিনিসটাই রাফ। তো এটা হচ্ছে যে এমন ভাবে চাপটা দিতে হবে যাতে তার বুকের যে টোটাল ডায়ামিটারটা তার 1/3 অন্তত দেবে যায়। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে তার হার্টটাকে চাপ দেওয়া। তাহলে হার্টটা চাপের কারণে হয়তো স্টিমুলেশন পেয়ে সে হচ্ছে আবার চালু হয়ে যেতে পারে। ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা তার পুরো 2 হাত দিয়ে চাপ দিলে সেটা অর্ধেক হয়ে যাবে। সুতরাং তখন আমরা করবো কি, যে 2 হাতের আঙ্গুল দিয়ে তাকে হচ্ছে খুব সফটলি চাপ দেবো। আলটিমেট টার্গেটটা কি আমার, আমার টার্গেট হচ্ছে তার বুকটাকে নামানো, তার বুকটাকে ওয়ান এখন নামো, হার্টে একটা প্রেশার দেওয়া, যাতে এই হার্টের কম্প্রেশনের কারণে ব্রেইনে ব্লাড চলে যায়। সুতরাং সিপিআর এর কার্ডিওপালমোনারি সেকশন দিতে হবে। আমি ওই সময় দেখবো যে তার ব্রিদিং আছে কিনা। যদি ব্রিদিংও না থাকে, তাহলে আমি হচ্ছে এমনও হইতে পারে যে তার হয়তো রেসপিরেশন কিছুটা আছে, হার্টে খুব ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে,
হার্ট রেটটা হয়তো অনেক কম। বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি 60 কমে থাকে, আর বড় মানুষের ক্ষেত্রে হয়তো সংখ্যাটা আর একটু কম হবে, আমি ঠিক জানি না বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে হার্ট রেটটা মিনিমাম কত থাকা উচিত। বাট যদি আপনার ডাউট থাকে, এত পড়ালেখার পরের কথা, আপনি তখন হচ্ছে তাৎক্ষণিক তাকে সিপিআর শুরু করবেন যদি দেখেন যে তার হার্টটা খুব স্লোলি বিট করতেছে। তো আপনি সিপিআর শুরু করছেন, আর এদিকে মাউথ টু মাউথ ব্রিদিংটা এখানে শুরু করা যায়। আর এখানে খুবই ভালো হয় যদি আপনারা হচ্ছে ক্যাম্পের মধ্যে আপনার হচ্ছে যে আম্বু ব্যাগটা রাখেন, তাহলে হচ্ছে তাকে আরেকটু ভালো সাপোর্ট দেওয়া যাবে। ইভেন হচ্ছে আমরা যদি কাউকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টটা দিতে না পারি, তখনও কিন্তু এই সুযোগটুকু আছে যে আমি তার আম্বু করতে করতে অক্সিজেন সহ আমি হচ্ছে হয়তো তাকে একটা অ্যাম্বুলেন্সে করে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর্যন্ত, বা জেলা সদর পর্যন্ত নেওয়া পর্যন্ত যে আধা ঘন্টা 1 ঘন্টার সময়, এই সময়টা আমি তার লাইফটা বাঁচাই দিলাম। ঠিক আছে, সুতরাং আম্বু ব্যাগ বা এই এই বেসিক যে রিসাসিটেশন ডিভাইস গুলো আপনাদের এখানে রাখা উচিত। ওই সময়টাতে যাতে ছোট করে আপনি সাকশন দিতে পারেন, এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ওই যে 8 সাইজের বা 10 সাইজের যে যে ওরোগ্যাস্ট্রিক টিউব, ওইটার পিছনে 50 সিসির একটা সিরিঞ্জ যদি লাগায় আপনি যদি টানেন, তাহলে কিন্তু নেগেটিভ সাকশনের কারণে তার হচ্ছে এই রেসপিরেটরি ট্র্যাক্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই সাকশনের যে ডিভাইস আম্বু ব্যাগ, এটা অবশ্যই আপনাদের টিমের মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনি এই সাপোর্টটা কতক্ষণ দিবেন, সে যদি দুই একবার সিপিআর দেয়, কিছু 2-1 মিনিট সাপোর্ট সিপিআর দেওয়ার পরে মোটামুটি উঠে যায়, বা সে মোটামুটি স্টেবল হয়ে গেছে, তাহলেও হচ্ছে আপনি চেষ্টা করবেন যেহেতু তার সিপিআর লেগেছে, তাকে যাতে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত তাকে সাপোর্টটা দেওয়া যায়। এবং যেই বাচ্চারাই ড্রাউনিং এ থাকবে, মানে যেই বাচ্চা হোক বা পেশেন্ট হোক, তাদেরকে অবশ্যই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাইতে বলবেন। কেন? কারণ হচ্ছে যে এই যখন সে এই ড্রাউনিংটা হলো, তখন তার এই ফুসফুসে পানি গিয়ে পানিটা অ্যাবজর্ব হয়ে বডিতে চলে যাওয়ার কারণে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তার এই যে অনেক ময়লা আবর্জনা ভিতরে ঢোকার কারণে তার সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, নিউমোনিয়া হতে পারে। তারপরে ওই আমি যখন সিপিআর দিচ্ছি, তখন হচ্ছে তার পেটের খাবারটা বের হয়ে শ্বাসনালীতে খাদ্যনালীতে শ্বাসনালীতে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া করতে পারে। সুতরাং তখন সে উঠে গেছে, তার মানে সে সুস্থ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা না। সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে এনশিওর করতে হবে। তাহলে আমরা দুই ভাবে দেখলাম, একটা হচ্ছে ইমার্জেন্সি সাপোর্ট। ইমার্জেন্সি সাপোর্টের ক্ষেত্রে সে যদি ড্রাউনিং থাকে বা যে কোনো কন্ডিশনে থাকুক, যে কোনো সিকনেস নিয়ে আসুক, আমি তার এই 5টা প্যারামিটার দেখবো। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এন্ড ব্লাড গ্লুকোজ। আর সাথে হচ্ছে আমি এই দেখার পরে তার হিস্ট্রিটা নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে আমি হচ্ছে আমার ডিজিজ ওয়াইজ আমার ট্রিটমেন্ট যে মডালিটি, সেই আলোকে আমি ট্রিটমেন্ট দিব। এবং অবশ্যই এখানে আমি এনশিওর করবো যে পেশেন্ট পার্টি যাতে কাউন্সেলিংটা ঠিকঠাক মতো করে। এবং আমরা যেহেতু মানুষের উপকার করার জন্য একটা ক্যাম্প করছি, আমাদের অবশ্যই উচিত হবে যে আমাদের একটা এক্সিট প্ল্যান যাতে থাকে, আমাদের রেফারাল একটা চেইন যাতে থাকে। আমার এখানে যে আসলো, তাকে যাতে আমি শুধুমাত্র এখানে প্যারাসিটামল ছেড়ে দেওয়ার জন্য বসি না, তার লাইফটা সেভ করা আমার টার্গেট। সুতরাং আমি যাতে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সামহাও তাদের সাথে একটা যোগাযোগ তৈরি করতে পারি, যে যদি আমার লাগে, আমার এটা একটা ইঞ্জিন বোট হোক বা যে কোনো ব্যাপার হোক, এদের সাথে কথা বলে রাখা, এবং আমার এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার বা কিছু ম্যানেজ করে রাখা, যাতে অন্তত আমারও ছেলে আমাদের কারণে 2-4টা মানুষ বেশি দিন বাঁচতে পারে, বা পৃথিবীর আলোটা দেখতে পারে আরো কয়েকদিন। তো মোটামুটি এই ছিল আর কি আমার পক্ষ থেকে অ্যাপ্রোচ। তো তারপরও পিডিয়াট্রিক পার্সপেক্টিভে আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন। ইমরান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডক্টর হাবিবুর রহমান স্যারকে পেডিয়াট্রিক্স এর উপরে এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আসলে আমরা যারা ইয়াং ডাক্তার আছি, আমাদের মেডিসিনের উপরে আমরা যতটা একটু কনফিডেন্ট থাকি যে হ্যাঁ, মানে অ্যাডাল্ট মেডিসিন আর কি, যতটা আমরা প্র্যাকটিস করার জন্য কনফিডেন্ট থাকি যে আমরা দিতে পারি। জাস্ট আমরা যদি সেফিক্সিমও লিখি, আমরা দিতে পারবো ক্যাপসুল সেফিক্সিম 400 মিলিগ্রাম 2 বেলা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের জন্য এটা খুব কঠিন এবং আমরা কি করব বুঝতে পারি না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে কারো যদি স্যারের কাছ থেকে কিছু জানার থাকে, একটু প্রশ্ন আহ্বান করতেছি। আপনারা জুমে হ্যান্ড রাইজ করলে আমি করে দেবো ইনশাল্লাহ। সম্ভবত প্রশ্ন নাই। সবাই খুব মনোযোগ সহকারে শোনার কারণে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যারা এতক্ষণ প্রায় 2 ঘন্টার বেশি সময়, প্রায় 2.5 ঘন্টার সময় ধরে ক্লাস করেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই জ্ঞান এর মাধ্যমে একজন সম্ভবত হাত তুলছেন, ডক্টর নূরে আলম। জি, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন।
জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সময় উপযোগী সেশন আয়োজনের জন্য আর কি, এক্সিস মেডিকেল স্কুল এবং অথরিটিকে। আমার একটু কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা যখন যদি এরকম কোনো কেস আমরা পাই যে সিপিআর দিচ্ছি আর কি, তো সেক্ষেত্রে তো 30:2 অ্যাজ ফার আই নো, যে এইভাবে আমরা ইয়ে করবো। সেক্ষেত্রে আমাদের যদি আম্বু বেগ না থাকে, মাউথ টু মাউথ ব্রিদিংটা আমরা মানে আমরা কোন রেশিওতে করবো আর কি? আচ্ছা, এখানে আমি একটু ছোট করে এটা মানে সহজ ব্যাপার শিখাই দিই। হ্যাঁ, আমি হচ্ছে এই ব্যাপারটা সহজ ব্যাপার করতে পছন্দ করি। সেটা হচ্ছে, আপনি নর্মালি চিন্তা করেন যে একজন বড় মানুষ, তার রেসপিরেশনটা আপনার মিনিটে সে কতবার নেয়? 12 থেকে 18, তাই না? আর জি। হচ্ছে হার্টবিটটা ইউজুয়ালি কত? হার্টবিট হচ্ছে অ্যারাউন্ড 70 থেকে 90 বা 60 থেকে 90। তাহলে আমার টার্গেট হচ্ছে তার হার্টটাকে ওই বিটেই মিট করানো, যেটা হচ্ছে আপনি ইয়া করবেন, মানে যেটা তার নর্মাল হার্টবিটের রেট, ধরেন আপনি 60 অন্তত দিলেন। আর এখানে এই 1 মিনিটের মধ্যে আপনি হচ্ছে তার অন্তত 12টা শ্বাস নেওয়া হলেন, ঠিক আছে? তাহলে এখন 12টা শ্বাসের বিপরীতে হচ্ছে তার 60টা বিট, ঠিক আছে? তো সুতরাং এইখানে আপনি হচ্ছে যদি রিদমটা মাথায় রাখেন, যে আমি আপাতত আমার যে ফোকাসটা, যে আমি হচ্ছে তার এতটা হার্টবিট, তাহলে অবশ্যই বেশি, তাহলে হার্টবিটটা আমার বেশিটা থাকবে। আমরা যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেটা করি, 4টা কম্প্রেশন দেই, 1 2 3, 4টা হচ্ছে ব্রেথ, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি ইফেক্টিভ রেসপিরেশন দিতে পারেন, সেক্ষেত্রে রেশিওটা রাইট দ্যাট মোমেন্ট ইস্যু না। প্রথম কথা, এক্স্যাক্টলি যেটা মানে যে 30:2 বা এই টাইপের বললেন, এই ব্যাপারটা অ্যাডাল্টের কারো কাছ থেকে শুনতে হবে। কিন্তু আমি আপনাকে পারপাসটা বলি যে মাউথ টু মাউথ ব্রিদিং এর ক্ষেত্রে পারপাসটা আপনাকে, যেটা রেসপিরেশন চালানো কিন্তু আপনি খেয়াল করবেন যে তার হচ্ছে ইফেক্টিভ ব্রিদিং হচ্ছে কিনা, যে একেবারে তার মাউথটা ক্লোজ, এবং আপনি যখন ফু দিচ্ছেন তার বুকটা ফুলে উঠতেছে কিনা। এইভাবে করে আপনি যদি 1 মিনিটে অন্তত 10-12টা শ্বাস দিতে পারেন, তাহলে তার অক্সিজেনের যে ইয়াটা মানে ক্রাইসিসটা, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ডক্টর নুরে আলম আপনাকে প্রশ্ন করার জন্য। আর কেউ যদি প্রশ্ন করতে চান হাত তুলতে পারেন, আমরা খুব দ্রুত সেশন শেষ করবো ইনশাল্লাহ। আর আপনাদের অনেকের কোয়ারি ছিল যে আমরা এই লেকচার গুলোর পিডিএফটা দিয়ে দিব কিনা। হ্যাঁ, স্যারও আমাকে লেকচার পিডিএফ পাঠিয়েছেন, ম্যাডামও পাঠিয়েছেন। আমরা ইনশাল্লাহ এটা গ্রুপে দিয়ে দিব এবং আমাদের পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার মনে হয় আর কারো প্রশ্ন নেই। আমাদের এই প্রচেষ্টাটা আহ যে উদ্দেশ্যে, যে আমরা যেন আরেকটু ভালো সেবা দিতে পারি আমাদের যারা এখন খুব কষ্টে আছে, বন্যা দুর্গত অবস্থায়, তাদের আরেকটু ভালো সেবা দিতে পারি, এবং আমাদের উসিলায়, আমাদের চেষ্টায় যদি আর একটা প্রাণও, যেভাবে স্যার বলেছেন যে আর একটা প্রাণও কিছুদিন পৃথিবীর আলো পেতে পারে, এটা আমাদের জন্য বড় একটা ব্লেসিং হবে, আমাদের জন্য আহ, বড় একটা অ্যাচিভমেন্ট হবে আর কি। ইমরান, একটা কোশ্চেন আসছে যে ডোজ গুলো দেওয়ার ব্যাপারে। ওই আমার যে পিডিএফটা আছে, প্রত্যেকটাতে প্রিসাইজলি ডোজ এবং শিডিউলটা দেওয়া আছে, ওইটা আপনারা গেলে ইজিলি পেয়ে যাবেন। ওই জন্য আমি আলাদা করে উল্লেখ করি না, যেহেতু ওটা লেখাই আছে, আপনি দেখলেই বুঝবেন, এবং এটে গ্লান্স খুব ছোট করে দেওয়া আছে, দেখলেই মানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, স্যারের পিডিএফটা আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। এবং আমাদের আমাদের গ্রুপে আপনারা আমার আমার এখানে যে নাম দেখতে পাচ্ছেন, ইমরান ইবনে নাসির, ফেসবুকে আমার একই নাম। তো দেখবেন আমার পোস্ট ইনশাআল্লাহ, আমি পিডিএফটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের এই আপনাদের এই সময়টা আল্লাহ কবুল করুক। এই সময় আপনারা একটা মানুষকে সেবা দেওয়ার নিয়তে যেহেতু এই সময়টা ব্যয় করেছেন, এই সময়টা আপনারা খুব পুণ্যের ভিতরে আছেন বলেই আমি বিশ্বাস করি। এবং পরবর্তী আপনারা যে কয়দিন এই বিনা পারিশ্রমিকে আর কি, একদম ভলেন্টারিলি যেই সেবাটা দেওয়ার নিয়ত করেছেন, সেই নিয়তটাও খুব সুন্দরভাবে সম্পন্ন করেন, এই দোয়া করি। আর আপনাদের সবার কাছে এক্সিস মেডিকেল স্কুলের জন্য দোয়া চাই। আমরা আমাদের সেশন আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা সেশনে অংশগ্রহণ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।